নমস্কার, বিশ্বাস স্টাডি সেন্টারে সকলকে স্বাগত জানাই। আজকে আমি সূচকের ধারণা নিয়ে আলোচনা করব, সূচকের নিয়মাবলী। চলো ক্লাসটি শুরু করা যাক। তোমরা ক্লাসটি দেখতে থাকো এবং পরবর্তী ক্লাস তোমরা কিসের চাও বা কি কি বিষয়ে ক্লাস তোমরা চাও সেগুলো কমেন্টে জানাবে। চলো ক্লাসটি শুরু করা যাক। প্রথমে দেখো, মনে করো 5 জন বন্ধু বেড়াতে যাবে। কয়জন বন্ধু বেড়াতে যাবে? 5 জন বন্ধু বেড়াতে যাবে। 5 জন বন্ধু বেড়াতে যাবে, ধারে কাছে কোথাও যাবে, ছোট ছেলে। প্রত্যেকে 2 টাকা করে দিয়েছে। প্রত্যেকে কত টাকা করে দিয়েছে? 2 টাকা করে। 2 টাকা দিবে, আরেকজন 2 টাকা দিবে, আরেকজন 2 টাকা দিবে, আরেকজন 2 টাকা দিবে, আরেকজন 2 টাকা দিবে। এরকম ভাবে 5 জন 2 টাকা 2 টাকা 2 টাকা করে দিবে। তাহলে আমার কত টাকা হবে যদি বলি? কত হবে? 2 আছে সবগুলা। কবার 2 আছে? 5 বার। তাহলে কি করতে হবে? 5 গুণিত 2 লিখতে হবে। ঠিক আছে, কিন্তু ধরো আমি জানিনি যে কজন বন্ধু যাবে। আমাদের ধরো পুরো শ্রেণীকক্ষটা, তোমাদের পুরো শ্রেণীকক্ষটা যাবে, তুমি জানো নি কতজন আছে শ্রেণীকক্ষটাতে। তাহলে আমি ধরছি যে x জন বেড়াতে যাবে। তাহলে x জন যদি বেড়াতে যায়, সবাই যদি 2 টাকা করে দেয়, নেই সবাই যদি 2 টাকা করে দেয়, এই 2 টাকা দিবে, 2 টাকা দিবে, 2 টাকা করে দিবে, 2 টাকা দিবে, এমনি করে কতবার কতবার চলতে থাকবে? এমনি করে চলতে থাকবে x বার নেই। সমান ক টাকা পাবো আমি? এখন ক টাকা পাবো? 2 টাকা করে দিয়েছে। কতজন দিয়েছে? x জন দিয়েছে। তাহলে x গুণিত 2 লিখতে হবে। সমান কত হবে? সমান 2x হবে, সমান 2x। এই যে x এর আগে যে 2টা আছে, x এর আগে যে 2টা আছে, যে 2x আমি লিখেছি, এই যে 2x আমি লিখেছি, 2x যে লিখলাম, এই x এর আগে যে 2টা আছে, এই 2 হলো x এর সহগ। নেই 2টাই কি বলা হবে? x এর সহগ। 2 হলো x এর সহগ। বুঝা গেল কিনা বলবে? আমি এটা শুধু সহগ বললাম, এরপর সূচকের ব্যাপারটাতে আসছি। দেখো, এবার ধরো 5 জনই বন্ধু আছে। বন্ধু 5 জনই আছে। নেই বন্ধু 5 জন। বন্ধু 5 জন। প্রত্যেকে কত দিবে? প্রত্যেকে 5 টাকা দিবে। 5 জন বন্ধু 5 টাকা করে দিবে। তাহলে একজন 5 টাকা দিল, আরেকজন 5 টাকা, আরেকজন 5 টাকা, আরেকজন 5 টাকা, আরেকজন 5 টাকা। দেখো 5 জন হয়েছে নাকি? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, এরা সবাই 5 টাকা করে দিচ্ছে। তাহলে আমি এখানে কি লিখবো? আমি এখানে লিখবো কি? 5 কবার 5 আছে? 5 বার। তাহলে 5 গুণিত 5 সমান কি হবে? 5-এর মাথায় 2। এটাকে বলা হয় 5-এর বর্গ। এই যে 5-এর মাথায় 2 লিখলাম, এই যে 5-এর মাথায় 2 লিখলাম, এইখানে এইখানে এই যে 5, 5টা হচ্ছে 5টা হচ্ছে আমাদের নিধান বা বেস। 5টা আমাদের কি বলে? নিধান। ইংরেজিতে হচ্ছে বেস। আর এই যে 2টা, এই 2টাকে বলা হয় সূচক। সূচক বা ইন্ডেক্স ইংরেজিতে বললে কি বলা হয়? সূচক বা ইন্ডেক্স। বুঝা যাচ্ছে কিনা বললাম? এরপর ধরো দেখো, এরপর দেখো, মনে করো বন্ধু x জন আছে। বন্ধু কতজন আছে? x জন। প্রত্যেকে কত টাকা করে দিবে? প্রত্যেকে x টাকা দেবে। প্রত্যেকে কত টাকা দিবে? x টাকা। তাহলে এখানে আমি কি করব? একজন দিবে x, আরেকজন দিবে x, আরেকজন দিবে x, এমনি করে x টাকা x টাকা x টাকা করে আমাকে কতবার যোগ করতে হবে? x টাকা x টাকা করে আমাকে x বার যোগ করতে হবে। কিন্তু এটা আমরা সহজে কিভাবে লিখবো? x টাকা করে দিচ্ছে x জন, তাহলে এখানে কি হবে? x গুণিত x। যেমন 5 গুণিত 5 সমান আমি কি লিখেছিলাম? 5 গুণিত 5 সমান 5-এর স্কোয়ার লিখেছিলাম। 5-এর মাথায় 2, যদি 5-এর স্কোয়ার বলা হয়, 5-এর বর্গ বাংলায় বললে, সেরকম x এর সাথে x এর যদি গুণ করি তাহলে কত হয়? x এর বর্গ বা x এর স্কোয়ার।
এখানে যে এক্স তার মাথায় 2 লিখছি, এই 2টা হচ্ছে এখানে এক্স স্কোয়ারে নেই, 2 হলো এক্স স্কোয়ারে 2টা হচ্ছে সূচক, এক্স স্কোয়ারে 2টা হচ্ছে সূচক, আর এক্স হলো বেস, এক্স হলো নিধান বা বেস, নিধান বা বেস। ঠিক আছে, বুঝা যাচ্ছে কিনা বললাম? এবার দেখো, যদি মনে করো 6 বার এক্স গুণ করি তখন কি হবে? 6 বার এক্স গুণ, এক্স গুণিত এক্স গুণিত এক্স গুণিত এক্স, একবার, দুবার, তিনবার, চারবার, 5 বার, 6 বার। তাহলে এখানে এক্স এর মাথায় কত হবে? 6। এখানে 6 সূচক নেই, 6 হচ্ছে সূচক আর এক্স হচ্ছে নিধান বা এটা ঘাতও বলা হয়। ঠিক আছে, এই যে এক্স এর মধ্যে 6 মানে এক্স এর ষষ্ঠ ঘাতও বলতে পারো, এক্স এর ষষ্ঠ ঘাতও অমনি করে বলা যায়। ঠিক আছে, যদি আমি এক্স স্কোয়ার লিখি তাহলে এটাকে পড়া হয় এক্স গুণিত এক্স, মুখে যদি বলি তাহলে কি বলবো? এক্স স্কোয়ার। যদি পড়ি তাহলে কি বলবো? এক্স এর বর্গ বলবো। কি বলবো? এক্স এর বর্গ। আর যদি এক্স এর মাথায় 3 লিখি, এক্স এর কিউব বলি আমরা এটাকে, বা এক্স এর ঘন, 3 বার এক্স এর গুণ, বাংলায় বললে কি বলবো? এক্স এর ঘন। এগুলো একটু মনে রাখতে হবে, এই দুটো একটু মনে রাখতে হবে, কোনটা এক্স এর ঘন আর কোনটা এক্স এর বর্গ। ঠিক আছে, এরপর আমরা আস্তে আস্তে সূচকের নিয়মাবলীর দিকে যাব। এগুলো বলে রাখাটা দরকার ছিল, তাই আমি বলে রাখলাম। তার আগে আমি আরেকবার নিয়ন্ত্রিত সংখ্যার যে যোগ বিয়োগটার নিয়মটা ছিল সেটা আরেকবার বলে রাখি। আর কিছু কতগুলো জিনিস বলছি, তারপর সূচকের ধারণা নিয়মাবলী ডাইরেক্ট আসছি। এগুলো আগে জানতে হবে। আমি কি বলেছিলাম? +2 আর +3, এটার উত্তর কত হবে? +2 -3, এটার উত্তর কত হবে? নেই, -3 +2, এটার উত্তর কত হবে? -3 -2, এটার উত্তর কত হবে? এগুলো যে বুঝতে পারছো, তার নিয়ন্ত্রিত সংখ্যা মানে সূচকের নিয়মাবলী বলা, বীজগণিত বলা বুঝতে একটু কমই অসুবিধা হবে। আমি আর আগের দিন বলেছিলাম এটাও যদি প্লাস থাকে এটাও যদি প্লাস থাকে তাহলে দুটোরই যোগ হবে, যদি একই চিহ্ন হয় তাহলে দুটোর যোগ হবে। ঠিক আছে, যে চিহ্নটা আছে সেই চিহ্নটা বসিয়ে যাবে। আর এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, দুটো একই চিহ্ন, তাহলে এখানেও কিন্তু 3 আর 2 যোগ হবে, 3 আর 2 যোগ করলে হয় 5, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, মানে এখানেও মাইনাসই বসবে। ঠিক আছে, তার এইটা দেখো যাবো, এই দুটো, এখানে +2 আছে, এখানে -3 আছে, চিহ্নটা দেখবে, ইয়ার চিহ্ন ইয়ার আগে যে থাকবে, পরেরটার সঙ্গে কোনো সঙ্গ নাই, ইয়ার চিহ্ন ইয়ার আগে যে থাকবে, 3-এর পরে কি চিহ্ন আছে সেটা 3 দেখতে যাবে না, 2 এর চিহ্ন কি হবে? প্লাসটা, এই মাইনাসটা কিন্তু 2 এর চিহ্ন নয়, সেটা সবসময় খেয়াল রাখবে। এই দুটোর কিন্তু যোগ নাই, এই দুটোর বিয়োগ আছে। তাহলে এখানে 3 থেকে এই যে বিপরীত চিহ্ন, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, বিপরীত চিহ্ন, যদি বিপরীত চিহ্ন হয় তাহলে বিয়োগ হবে, 3 থেকে 2 বিয়োগ করলে আমার 1 হয়, বিয়োগ তো সবাই পারবে। এবার চিহ্নটা কি হয়? এখানে +2, এখানে -3, যেটা বড় সংখ্যা, 3টে বড় সংখ্যা, 3টার আগে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস বসবে। এটা তো সেম, তোমরা ভাববে এটা 3 আর 2 যোগ আছে, 3 আর 2 যোগ না, এটা এটা 3 আর 2 বিয়োগ আছে, কারণ 2 এর আগে যোগ আছে কিন্তু 3 এর আগে কি চিহ্ন আছে? 3 এর আগে বিয়োগ চিহ্ন আছে। এখানেও কিন্তু 3 আর 2 বিয়োগ হবে, 3 আর 2 বিয়োগ করলে 1 হয়, যে বড় তার চিহ্নটা বসবে, মাইনাসটা মানে 3টে বড়, 3 এর আগে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস বসবে। বুঝে যাচ্ছে কিনা বলবে? আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আমি বললাম এক্স তার স্কোয়ার যদি হয় তাহলে আমরা কি লিখবো? এক্স গুণিত এক্স। কিন্তু যদি -x হয়, -x থাকে, তার যদি স্কোয়ার করি তখন কি হবে?
নেই, এখানে আমি সংখ্যা দিয়ে বুঝাচ্ছি, আগে সংখ্যা দিয়ে বুঝাই, তারপরে চলো রাশি দিয়ে বুঝাবো। ধরো 5, 5 যদি স্কোয়ার করি, বর্গ করি, তাহলে কি লিখবো? 5 গুণিত 5 মানে 25 হচ্ছে আমার। কিন্তু যদি এটা -5 হয় তখন কি লিখবো? -5 এর বর্গ যদি হয় তখন সেটা আমরা কি লিখবো? -5 গুণিত, সরি, -5 গুণিত -5, তাহলে 5 5 গুণ করলে হয় 25, আর মাইনাস মাইনাসে কি হয়? প্লাস। এবার দেখো, -5 তার মাথায় যদি 3 থাকে তখন কি হবে? তখন ও -5 গুণিত -5 গুণিত -5 মানে 3 বার -5 এর গুণ হবে। তখন কি হবে? এখানে মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে, আর এইখানে একটা মাইনাস আছে, মানে 3 বার মাইনাসে গুণ হচ্ছে, 3 বার নেই, মাইনাস চিহ্ন গুণিত মাইনাস চিহ্ন গুণিত মাইনাস চিহ্ন, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, গুণিত মাইনাস, প্লাস মাইনাসে আবার সে মাইনাসই আসবে। তাহলে এটা উত্তরটা কি, চিহ্নটা কি হয়েছিল? মাইনাস। 5 হচ্ছে 25, পাচ্ছে 125। এটা খেয়াল রাখবে। আর এটাকে বলি, ঠিক আছে, তাহলে এটা কত হবে? -x গুণিত -x মানে x স্কোয়ার হবে, কারণ এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, নেই? আর যদি লিখি -x তার মাথায় 3, তখন কি লিখবো? -x গুণিত -x গুণিত -x সমান সমান কত হবে? মাইনাসে 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 প্লাস, মাইনাসে মাইনাস, এই নিয়মটা। তো এটা হচ্ছে মাইনাস হবে, আর x এর মাথায় 3 হবে। তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল রাখবে, আমি গোদা বাংলাতেই বলছি। যদি x হয় -x, তার মাথায় যদি জোড় সংখ্যা থাকে, তার মাথায় যদি জোড় সংখ্যা থাকে, তাহলে সেটা কিন্তু উত্তরটা কি আসবে? দেখতে পাচ্ছ এখানে জোড় সংখ্যা 2, মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে, তাহলে কিন্তু প্লাস এক্স হয়ে যাবে, তার মানে প্লাস এক্স, তার মাথায় কিন্তু জোড় সংখ্যাটা, এই জোড় সংখ্যা থাকে, নেই? আর যদি -x তার মাথায় বিজোড় সংখ্যা থাকে, বিজোড় সংখ্যা থাকে, তাহলে কিন্তু উত্তরটা কিসে আসবে? তাহলে কিন্তু উত্তরটা আসবে মাইনাস, মাইনাস আসবে উত্তরটা, ঠিক আছে? বিজোড় সংখ্যা উদাহরণ দিতে পারো, যদি ধরো বলি যে -9, -9 ছোট সংখ্যা হচ্ছে একটু ধরো, 10 ধরছি, 10 10 -10 তার স্কোয়ার, মানে তার মাথায় জোড় সংখ্যা যদি থাকে, তাহলে কি হবে? -10 গুণিত -10, তখন কি হয়ে যাবে? মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 100। কিন্তু এটাই যদি -10 তার মধ্যে 3 থাকতো, তখন কি হতো? -10 গুণিত -10 গুণিত -10, তাহলে কিন্তু এখানে কি হতো আমার? একের পিঠে 3টা শূন্য, নেই? কিন্তু এখানে চিহ্নটা আসতো মাইনাসে। বুঝে যাচ্ছে কিনা বলবেন? চলো তারপরে দেখো, যদি x হয়, শুধু x, তার মানে x এর মাথায় 1 আছে। যদি x গুণিত x হয়, তার মানে x স্কোয়ার। যদি 3 বার গুণ করি, 1 2 3, তাহলে x এর মাথায় 3 হবে। যদি 4 বার গুণ করি, 4 বার, যদি 4 বার গুণ করি, তাহলে x এর মাথায় 4 হবে। 1 2 3 4। তারপর যদি আমি x যে কোনো x যে কোনো বাস্তব সংখ্যা এবং n ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয়, মানে x কে যদি আমি এমনি করে n বার গুণ করি, n বার, ঠিক আছে, তাহলে তার উত্তর কত হবে? x তার মাথায় n, এইখানে nটা হচ্ছে সূচক, আর x টা হচ্ছে নিধান। সেরকম ভাবে যদি 5 লিখি, 5
তাহলে 5-এর মাথায় 1 ভাবতে পারো, কিছু নাই মানে 1 আছে। যদি আমি 5 গুণিত 5 লিখি, তার মানে হচ্ছে 5-এর স্কোয়ার। 5 গুণিত 5 গুণিত 5 যদি লিখি, তার মানে হচ্ছে 5-এর মাথায় 3। এবার 5কে যদি আমি n সংখ্যক বার গুণ করি, এমনি করে n সংখ্যক বার, তাহলে কত হবে? 5-এর মাথায় n হবে। কত হবে? 5-এর মাথায় n, এরকম। ঠিক আছে, বোঝা যাচ্ছে কিনা বললেন? এটাকে তোমরা ঘাতও বলতে পারো। এক্স এর মাথায় 1 মানে এক্স এর 1 ঘাত, এক্স এর মাথায় 2 মানে এক্স এর দ্বিঘাত, এক্স এর মাথায় 3 মানে এক্স এর ত্রিঘাত। ঠিক আছে, এটা বর্গ পড়ি, এটা ঘন পড়ি, এরকম ভাবে বলতে পারো। এরপর যোগের নিয়ম আসলে ধরো 5 আছে, 5-এর মাথায় 3 গুণিত 5-এর মাথায় 2। একটা জিনিস এখানে খেয়াল রাখবে, এইখানে প্রথম যেটা লিখেছি সেটা হচ্ছে 5টা হচ্ছে নিধান আর 3টা হচ্ছে ঘাত বা সূচক। এখানেও 5টা হচ্ছে নিধান আর 2টা হচ্ছে ঘাত বা সূচক। যদি নিধান গুলো একই রকম আছে, ইয়ারও যেমন নিধান আছে ইয়ারও তেমনি নিধান আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। 5-এর মাথায় 3 মানে 5 বার 3, সরি 3 বার 5 গুণ করতে হবে। আর 5-এর মাথায় 2 মানে দুবার 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 5 গুণ করতে হবে, নেই 2 বার 5 গুণ করতে হবে। তোর মোট 5 কোটা হচ্ছে দেখো, যদি আমি একসাথে লিখি তাহলে 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5 কোটা হচ্ছে 1 2 3 4 5। তার মানে কত হলো? 5-এর মাথায় 5, আর 5-এর মাথায় 5 মানে কি? 5-এর মাথায় 3 যুক্ত 2 লয়? 5-এর মাথায় 3 যুক্ত 2 লয়? তাহলে আমি এটা থেকে কি পাইলাম? যে 5-এর মাথায় 3 গুণিত 5-এর মাথায় যদি 2 থাকে, তার উত্তর আমরা 5-এর মাথায় 3 যুক্ত 2 তখন 5-এর মাথায় 5, এরকমটা আমরা দেখতে পারি। এটা একটা সূত্র, এই সূত্রটা আমি এক্স দিয়ে বুঝাচ্ছি। ধরো এক্স আছে, এক্স এর মাথায় 2 গুণিত এক্স এর মাথায় 3। তাহলে কি হবে? এক্স এর মাথায় 2 মানে এক্স গুণিত এক্স, আর এক্স এর মাথায় 3 মানে এক্স গুণিত এক্স গুণিত এক্স। তাহলে এক্স এর মাথায় কত হচ্ছে, মানে কোটা এক্স হচ্ছে দেখো, এখানে দুটো আর এধারে 3টা। এক্স এর মাথায় মানে কত হচ্ছে 1 2 3 4 5, কত হলো এক্স এর মাথায় 5। তখন আমরা কি লিখতে পারি? এক্স এর মাথায় 2 যুক্ত 3। এটার থেকে আমরা কি পেলাম? যে এক্স এর মাথায় 2 গুণিত এক্স এর মাথায় 3 যদি থাকে, আমরা সেটা সমান কি লিখতে পারি? এক্স এর মাথায় 2 যুক্ত 3, এরকম লিখতে পারি। এটার থেকে সূত্রটা কি আসতে পারে? যে সূত্রটা আসবে যে এক্স এর মাথায় m গুণিত এক্স এর মাথায় n যদি থাকে, এক্স এর মাথায় m গুণিত এক্স এর মাথায় n। ঠিক আছে, এখানে এক্স হচ্ছে বাস্তব সংখ্যা আর m আর n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এটা কি হবে? এক্স এর মাথায় m, এক্স এর মাথায় m প্লাস n, এটা খেয়াল রাখতে হবে। এটা একটা সূত্র বলতে পারো, প্রথম সূত্র এটা। বুঝে যাচ্ছে কিনা বললি? এখানে এক্স যে কোনো বাস্তব সংখ্যা এবং m n ধনাত্মক পূর্ণ। বুঝা গেল কিনা বলবে? দেখো এক্স এর মাথায় 5 মানে হচ্ছে 5 বার এক্স এর গুণ, এক্স গুণিত এক্স গুণিত এক্স গুণিত এক্স গুণিত এক্স। আর এক্স এর মাথায় 3 মানে হচ্ছে 3 বার এক্স এর গুণ। তাহলে আমরা যদি কাটাকাটি করি, উপরে এক্স নিচে এক্স কেটে যাবে, উপরে এক্স নিচে এক্স কেটে যাবে, উপরে এক্স নিচে এক্স কেটে যাবে, মানে নিচে কিছু থাকছে নাই, উপরে থাকছে
এক্স স্কোয়ার নেই। এটার সময় আমরা বলতে পারি যে এক্স এর মাথায় 5 বিযুক্ত 3। এখানে যে আমার সূত্রটা দাঁড়াবে সেটা কি দাঁড়াবে, এক্স এর সরি দেখো, এক্স এর মাথায় এম ভাজিত এক্স এর মাথায় এন সমান কত হবে, এক্স এর মাথায় এম মাইনাস এন। এটা কখন হবে, যখন এমটা বড় হবে নেই, এমটা বড় হবে আর এক্স এমটা বড় আর এম ও এন কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর এক্স শূন্য ছাড়া, কেন শূন্য ছাড়া বলছি, কারণ এক্স এর মান এখানে যদি শূন্য বসে দিই এটা কিন্তু অসংখ্যাত হয়ে যাবে। শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা, এটা একটু খেয়াল রাখবে। আর শর্তটা এই ঘাটটা কি হবে, এই ঘাটটা যদি করি তাহলে এটাতে কি হবে, এক্স এর মাথায় 3 মানে 3 বার এক্স গুণ করতে হবে, আর এটা এক্স এর মাথায় 5 মানে 5 বার এক্স গুণ করতে হবে। 1 2 3 4 5 কাটাটি করো, উপরে 3টে এক্স এর সঙ্গে একটা দুটো 3টা কাটিয়ে যাবে, মানে উপরে থাকবে 1 আর নিচে থাকবে এক্স স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, 1 বাই এক্স এর মাথায় 5 মাইনাস 10। এখান থেকে আমরা একটা সূত্র পাবো, সূত্রটা কি দাঁড়াবে, এক্স এর মাথায় এম ভাজিত এক্স এর মাথায় এন সমান 1 বাই এক্স এর মাথায় এম মাইনাস এন। এটা কখন হবে, যখন এমটি ছোট হবে, এই যখন এম লেস দেন এন। বাকি এই শর্তটাই থাকবে, এছাড়া বাকি এই ধারা শর্তটাই এক্স শূন্য ছাড়া যে কোনো একটা বাস্তব সংখ্যা এম আর এন ধনাত্মক কোনো সংখ্যা। যখন এটা মানে মেন শর্ত এইটা নেই, যদি এমটা ছোট হয় তাহলে 1 বাই এক্স এর মাথায় এম মাইনাস এন। বুঝা গেল কিনা বললে। এরপর দেখো, এটা আমি কি লিখেছি, 2 তার মাথায় 2 বাইরে 4, যে কিভাবে করবো, 2 স্কোয়ার তার হোল 4। তার মানে হচ্ছে যে এই যে 2 স্কোয়ারটা, এই 2 স্কোয়ারটা 4 পেয়ার, 2 স্কোয়ারটা 2 এর বর্গটা 4 পেয়ার গুণ করতে হবে, 2 এর বর্গটা 4 বার গুণ করতে হবে, 1 2 3 4। আর যদি এরকম থাকে, আমি আগেই বলেছিলাম যদি বেসগুলো একই রকম হয় তাহলে সূচকগুলোর যোগ হবে। তাহলে এখানে 2 যুক্ত 2 যুক্ত 2 যুক্ত 2, মানে 2 এর মাথায় কত হচ্ছে, 2 আর 2 4, 2 6 2 8। তার মানে কি দাঁড়ালো, 2 এর মাথায় 2 গুণিত 4। তার মানে এটা যদি আমি সহজেই করতে চাইতাম যে 2 এর মাথায় 2 তার হোল 4 আছে, এটা সমান কত হয়তো 2 তার মাথায় 2 গুণিত 4, মানে 2 এর মাথায় 8। আমি ডাইরেক্টও এরকম ভাবে করবো। এরপর দেখো, যদি এরকম থাকে এক্স এর মাথায় এম তার হোল এন, তাহলে এখানে কি দাঁড়াবে, এখানে দাঁড়াবে এক্স এর মাথায় এম গুণিত এন নেই, এক্স বাস্তব সংখ্যা এম এন ধনাত্মক পূর্ণ সংখ্যা বা যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। সুতরাং মনে রাখতে হবে ভালো করে, মানে যদি আমি ডিটেলসে বলতে যাই, এক্স এর মাথায় এম তার হোল এন আছে, তার মানে এক্স এর মাথায় এমটা এমনি এমনি করে গুণ করে করে যাইতে হবে, কতবার যাইতে হবে, এন সংখ্যক বার। তাহলে কি দাঁড়াবে, এক্স এর মাথায় এম প্লাস এম প্লাস এম প্লাস এম এমনি করে ডট ডট এন সংখ্যক বার, এক্স এর মাথায় আছে 4 আসবে। তাহলে কি দাঁড়াবে, এক্স এর মাথায় এম কতবার যেতে হবে, এন সংখ্যক বার, এম গুণিত এন। তার মানে কি দাঁড়াবে,
এক্স এর মাথায় এম গুণিত এন। ঠিক আছে, বুঝা গেল? পরবর্তীতে আসা যাক। এখানে আমি কি লিখেছি? 6 মাথায় 5, 6 মাথায় 5, 6 মাথায় 5, 6 যদি আমরা মৌলিক পদক বিশ্লেষণ করি, 2 3 6 হয়। আমি 6 জায়গায় কি লিখবো? 2 গুণিত 3, আর বাইরের মাথায় 5 যেমন আছে তেমনি থাকবে। তার মানে এটার মানে হচ্ছে 2 গুণিত 3, 2 গুণিত 3 কে 5 বার লিখতে হবে। একবার, দুবার, 3 বার, 4 বার, 1 2 3 4 5, 5 বার লিখতে হবে। এরপর 2 4 3টাকে আমি আলাদা আলাদা করে দিচ্ছি, সব 2 গুলোকে আলাদা করে দিচ্ছি। কোটা 2 আছে বলো? 1 2 3 4 5, 5টা 2 আছে, 5টা 2 কে আমি আলাদা করছি। 1 2 3 4 5, আর 3 গুলোকেও আলাদা করে দিচ্ছি। 1 2 3 4, হয়েছে? 5 বার 2 এর গুণ হয়েছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 2 এর মাথায় 5 গুণিত 3 এর মাথায় 5 লিখতে পারি না, পারেনি? হ্যাঁ, তাহলে কি পেলাম? 6 এর মাথায় 5 সমান 2 গুণিত 3 তার হোল 5, নাকি? এটা সমান আমরা কি লিখতে পারি? 2 এর মাথায় 5 গুণিত 3 এর মাথায় 5। ঠিক আছে, তাহলে যদি এমনি থাকে, এই যে 2 গুণিত 3 যেমন লিখলাম, যে 2 গুণিত 3 তার হোল 5 সমান 2 এর মাথায় 5 গুণিত 3 এর মাথায় 5 পাচ্ছি, সেরকম যদি x গুণিত y তার হোল 5 থাকে, তখন আমরা কি পাবো? তখন আমরা পাবো x এর মাথায় 5 গুণিত y এর মাথাতেও 5, নেই? x এর মাথাতে 5 গুণিত y এর মাথাতেও 5। তার মানে কি দাঁড়াচ্ছে? এই ধরো আমি লিখি x গুণিত y তার হোল n, নেই? n, এখানে n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং x y হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে কি দাঁড়াবে আমার? এই যে x গুণিত y, এটাকে আমাকে কবার লিখতে হবে? এমনি করে x গুণিত y টা আমার কবার লিখতে হবে? ডট 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 n সংখ্যক বার লিখতে হবে, n সংখ্যক বার। তাহলে এটাকে যদি এমনি করি আগেরটার মতন, যেমন এখানে 2 গুণিত 3 তার মাথায় 5 ছিল, যে 5 বার লিখেছিলাম, যে 2 গুলোকে আলাদা করে দিয়েছিলাম আর 3 গুলোকে আলাদা করে দিয়েছিলাম, তেমনি এখানে x গুলোকে আলাদা করে দিচ্ছি। এমনি করে এটা কবার চলতে থাকবে? এটাও n সংখ্যক বার চলতে থাকবে, নেই? গুণিত y টাকে যদি আলাদা করি, এটাও তোমার n সংখ্যক বার চলতে থাকবে। তাহলে এখান থেকে কি আসবে? এখান থেকে আসবে x এর মাথায় n গুণিত, এখান থেকে কি আসবে? y এর মাথাতে n। আইলো? তাহলে কি আইলো? x গুণিত y তার হোল n সমান x এর মাথায় n, x এর মাথায় n, সরি, x এর মাথায় n গুণিত y এর মাথায় n। বুঝে যাচ্ছে কিনা বলবে? আমি সূত্রগুলো সামারাইজ করে দেবো, আগে তোমরা লেখো, তারপর দেখছি। এরপর পরবর্তী নিয়মে আসা যাক। 2/3 তার মাথায় 5, এটার মানে হচ্ছে 2/3টাকে 5 বার গুণ করতে হবে। 2/3 গুণিত 2/3 গুণিত 2/3 গুণিত 2/3 গুণিত 2/3, তার মানে আমার কি দাঁড়াইলো? উপরে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 1 2 3 4 5 বার হয়েছে, আর নিচেও 3টে 5 বার গুণ করতে হবে। তার মানে কি দাঁড়াবে? উপরে দাঁড়াচ্ছে 2 এর মাথায় 5 গুণিত নিচে কি দাঁড়াচ্ছে? 3 এর মাথায় 5। তাহলে আমরা কি পেলাম? যে 2/3 তার যদি হোল 5 হয়, এটা আমরা কি লিখতে পারি? 2 এর মাথাতেও 5 লিখতে পারি, 3 এর মাথাতেও 5 লিখতে পারি। এরপর এটাই আমরা x y দিয়ে বুঝবো, x y দিয়ে বুঝবো এটা আমরা। x y দিয়ে যদি লিখি, তাহলে কি হবে? ধরো x বাই y তার হোল m, এইখানে x y
বাস্তব সংখ্যা y নট ইকুয়াল টু জিরো। y নট ইকুয়াল টু জিরো কেন? যদি y টা জিরো হয়ে যায় তাহলে এটা অসংখ্যাত হয়ে যাবে, কারণ নিচে জিরো সম্ভব নয়। আর m পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে এটার উত্তর কি হবে? x এর মাথায় m বাই y এর মাথায় n। এটা কি করে হচ্ছে আমি করে দেখাচ্ছি। ঠিক আছে, x এর মাথায় m বাই সরি সরি x বাই y তার হোল m, তার মানে x বাই y গুণিত x বাই y গুণিত x বাই y, এরকম কবার গুণ করতে হবে? m সংখ্যক বার, m সংখ্যক বার গুণ করতে হবে। তার মানে উপরে x গুলো গুণ করে যাও, লবের সাথে লবের গুণ হয়, এমনি করে m সংখ্যক বার গুণ হবে। আর নিচে হরগুলো গুণ করে যাও, হরের সাথে হরের গুণ, লবের সাথে লবের গুণ। উপরটায় কি দাঁড়াবে? x এর মাথায় m, m সংখ্যক বার গুণ হচ্ছে, আর নিচেতে এর মাথাতে m, তাইলে x বাই y তার হোল m সমান x এর মাথায় m বাই y এর মাথায় m। যতগুলো সূত্র হইলো সেগুলো আমি একটু একসাথে লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে। তোমরা এই সূত্রগুলো খাতায় লিখে নাও। যতগুলো সূত্র তোমাদের বোঝানো হলে সেগুলো আমি লিখেছি, আর দুটো সূত্র বাড়তি লেখানো আছে ওগুলো আমি বুঝাচ্ছি। একসাথে খাতায় লিখে নাও আগে, তারপর বলছি। ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানাবে, কোন বিষয়ের ক্লাস তোমরা চাও সেটাও জানাবে। এই ক্লাসটি ছিল ক্লাস 9 এর জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, আর ক্লাস 7 এর জন্য। এএনএম, জিএনএম, সিজিএল, সিএইচএসএল যদি আছে সূচকের নিয়ম, তারাও এই ক্লাসটি দেখতে পারো। যাদের অঙ্কতে দুর্বলতা আছে বীজগণিতের সম্পর্কে, তারা এই ক্লাসটি যদি না দেখো তাহলে তোমরা আর কি যখন চাকরির পরীক্ষা দিতে যাবে তখন তোমাদের অসুবিধা হবে। বা কোনো কোচিং সেন্টারেও যদি তোমরা কোচিং নাও, তোমরা দিকে হয়তো এগুলো বুঝাবো না আর, তাই তোমরা এগুলো দেখতে পারো, তোমাদেরও অনেক সুবিধা হবে। চলো পরবর্তীতে আসা যাক। আমি এখানে কি লিখেছি? 2 এর মাথায় 0 সমান 1, আর এর মাথায় 0 সমান 1, আর এর নট ইকুয়াল টু 0। ধরো 2 এর মাথায় 5 ভাজিত 2 এর মাথায় সমান কি হবে? 2 এর মাথায় 5 বিয়োগ 5। এটা আমরা সূচকের নিয়মে পড়েছি। কোন নিয়মটা? x এর মাথায় m ভাজিত y এর মাথায় যদি n থাকে তাহলে কি হয়? x এর মাথায় m মাইনাস n। কিন্তু এইখানে এই যে সূত্র আমরা লিখছি, এইখানে যেটা লিখছি, এইখানে দেখো এই যে m আর n টা সমান সমান হয়ে গেছে। m আর n টা কি হয়ে গেছে? সমান সমান হয়ে গেছে। তাহলে যে আমি এটা ঠিক তাহলে কি পাবো? এটা ঠিক কি পাবো? যে 2 এর মাথায় 0, 2 এর মাথায় 0, 2 এর মাথায় 5 বাই 2 এর মাথায় 5, এর সমান কি হবে? এখানে 5 বার 2 টা গুণ করতে হবে, 1 2 3 4 5 বার, আর নিচেও 5 বার 2 কে গুণ করতে হবে, 1 2 3 4 5। এবার তো তোমরা জানো লবে হরে কাটাকাটি যায়, তাহলে এখানে সবগুলো যদি কাটাকাটি চলে যায় তবে উপরে কি থাকে? 1, আর নিচে কি থাকে? 1। দুটোর থেকে তো একই থাকছে, তাহলে আমরা কি বলতে পারি এখানে? যে 2 এর মাথায় 0 সমান 1, এর মাথায় 0, মানে এর মাথায় আমি এভাবে লিখি যে এর মাথায় 5 ভাজিত এর মাথায় 5। তাহলে এখান থেকে আমি দুটো জিনিস লিখতে পারি, যে এর মাথায় সরি এটা বুঝা গেল কিনা বলা হবে।
ধরো এর মাথায় 5 ভাজিত এর মাথায় 5 নেই। আর এখানে আমি লিখি এর মাথায় 5 বাই এর মাথায়। এটার মানে একে 5 বার গুণ করতে হবে, এখানেও একে 5 বার গুণ করতে হবে নেই। তাহলে উপর নিচে কি হবে, এগুলো কাটিয়ে যাবে সব, মানে 1 পড়ে থাকবে। হ্যাঁ, আর এখানে আমরা সূচকের নিয়মে কি জানি, এর মাথায় 5 বিযুক্ত 5 সমান এর মাথায় 0, এরকম লিখতে পারি। আমরা বলতে পারি তো এর মাথায় 0, তাহলে এর মাথায় 0, এর মাথায় 0 সমান 1 কখন হবে, যখন এইটা সমান হবে না, এইটা সমান 0 হবার নাই, আর m সমান n হবে, তখনই এটা সম্ভব। এর মাথায় 0 সমান 1 হবে যখন এটা নট ইকুয়াল টু 0 আর m সমান n, m সমান n, এরকম। ঠিক আছে, বুঝে যাচ্ছে কিনা বললে। আর একটা জিনিস আমি লিখেছিলাম, x এর মাথায় -1 সমান 1/x, বা এমনি লিখেছিলাম আমি x এর মাথায় -2 সমান 1/x এর স্কোয়ার নেই। 1/x এর স্কোয়ার। যদি ধরো 1/x থাকে, 1/x এটা সমান আমি কি লিখতে পারি, 1 আছে। তাহলে 1 মানে কি হয়, 1 মানে হয় x এর মাথায় 0, আর x এর মাথায় কিছু নাই মানে 1 আছে। আমরা যদি সূচকের নিয়মটা দেখি, বেসগুলো একই রকম, তাহলে এখানে উপর কি হবে, x এর মাথায় 0 মাইনাস 1, তাহলে x এর মাথায় -1 হবে কিনা, হবে না। তাহলে 1/x মানে আমরা কি পেলাম, 1/x সমান পেলাম আমরা x এর মাথায় -1, এরকম ভাবে তোমরা ভাবতে পারো। অবশ্যই x নট ইকুয়াল টু 0, x এর মান 0 হওয়া চলবে না। বুঝা যাচ্ছে কিনা বললে। আমি সূচকের দুটো অঙ্ক করে দেখাচ্ছি। আমি ক্লাস 9-এর বইয়ের কোষে থেকে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা কমেন্টে জানাবে ক্লাসটি কেমন হলো। আমি দুটো একবারে সিম্পল অঙ্ক তোমাদের সামনে করে দেখাচ্ছি সূচকে। দেখো, প্রথমে কত আছে, 10-এর মাথায় 3 গুণিত 10-এর মাথায় 4। এবার 10কে যদি আমরা মৌলিক উৎপাদন করি, উৎপাদক বিভাজন করি, তাই 2 গুণিত 5 হয়, 2 গুণিত 5 তার মাথায় 3 গুণিত 10 মানে কি 2 গুণিত 5 তার মাথায় 4। আর নিচে এরা তো মৌলিক সংখ্যা, এদেরকে বিশ্লেষণ করা যাবে না, এরা যেমন আছে তেমনি হবে। তারপরে সূত্র যদি কাজে লাগাই, x গুণিত y তার হোল n, তার কি হয়, x এর মাথাতেও n হয়, y এর মাথাতেও n হয়। এবার গুণিত 2 এর মাথাতেও 4 হবে, 5 এর মাথাতেও 4 হবে, আর নিচে 2 এর মাথায় 5 গুণিত 5 এর মাথায় 4। এবার উপরটাতে দেখো, এখানে 2 এর মাথায় 3 আছে, আর এখানে 2 এর মাথায় 4 আছে, মানে এদের যোগ হবে। 2 এর মাথায় 3 যুক্ত 4 গুণিত 2 এর মাথায় 5 এর মাথায় 3 যুক্ত 4, আর নিচে 2 এর মাথায় 5 গুণিত 5 এর মাথায় 4 যেমন আছে রইল। এখান থেকে কি পাচ্ছি, 2 এর মাথায় 7 গুণিত 5 এর মাথাতেও 7 নাকি, ঠিক ঠিক লিখছি তো, দেখবে 2 এর মাথায় 5 গুণিত 5 এর মাথায় 4, এরপর ভাগ হবে। এখানে 2 এর মাথায় কত হবে, 7 বিযুক্ত 5 গুণিত 5 এর মাথায় কত হবে, 7 বিযুক্ত 4। 2 এর মাথায় 2 এর মাথায় কত চিহ্ন আছে, 7 থেকে 5 বিয়োগ করলে 2 গুণিত 5 এর মাথায় 7 থেকে 4 বিয়োগ করলে 3। 2 এর স্কোয়ার মানে হয় 4, আর 5 এর কিউব মানে 3 বার 5 এর গুণ মানে 125। 125, 4 বাজে 20 শূন্য হাতে 2, 4 বাজে 20 শূন্য হাতে 2, 500 হচ্ছে নাই।
আর এইটা দেখো, তোমরা কমেন্টে জানাও, আমি ক্লাস 9-এর সূচকের নিয়মাবলী পুরো চ্যাপ্টারটার কোষে দিকে করে দেখাবো। 2 এর মাথায় 8 আছে, 2 এর মাথায় 8 যেমন আছে আমি রেখে দিচ্ছি, আর গুণিত x এর মাথায় 7 আছে রাখিয়ে দিলাম। প্রথমে এই যে একটা যৌগিক সংখ্যা দিয়ে আছে, একে ভাঙিয়ে দিই, এটা কি হবে, 2 গুণিত 2 হবে, তার হোল 3 গুণিত x এর মাথায় 3। তার মানে তোমরা এমনিও লিখতে পারো, এরকম না লিখে আমরা এমনি লিখছি, তাড়াতাড়ি হবে। 2 এর 4 আছে, মানে 2 এর মাথায় 2 হয়, 4 মানে কত, 2 স্কোয়ার। এই যে 4 আছে, 4 মানে কি 2 গুণিত 2, তার মানে কি লেখা যায় 2 এর স্কোয়ার। 4 এর জায়গায় ওইটাই রেখে দিই, তাহলে আমার কি রইল, 2 এর মাথায় 8 গুণিত x এর মাথায় 7, আর এখানে 2 এর মাথায়, এখানে গুণ হবে 3 দুগুণে 6 গুণিত x এর মাথায় 3। তারপর 2 এর মাথায় কত হবে, 8 বিযুক্ত 6 গুণিত x এর মাথায় কত হবে, 7 বিযুক্ত 3। 2 এর মাথায় 8 থেকে 6 বিয়োগ করলে 2 হয়, আর x এর মাথায় 7 থেকে 3 বিয়োগ করলে 4। 2 স্কোয়ার মানে 4, আর এটা x4, 4x4, মানে 4 গুণিত x4 হচ্ছে নাকি, 4 গুণিত x এর মাথায় 4 এবং 4x4। এটা আমি একটা সিম্পল ধারণা দিলাম সবাইকে। ক্লাস 9-এর স্টুডেন্টদেরকে বলছি, তোমরা কমেন্টে জানাও, আমি ক্লাস 9-এর পুরো সূচকের চ্যাপ্টারটি তোমাদের সামনে নিয়ে আসবো। ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানাবে। আমি দুটো সিম্পল অঙ্ক তোমাদের সামনে করে দেখলাম, অঙ্কগুলো খাতায় লিখবে, সূত্রগুলো খাতায় অভ্যাস করবে বেশি বেশি করে, অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে, তবেই অঙ্কগুলো করতে পারবে। ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ধন্যবাদ।